টাকা কামানোর হাতিয়ার হিসেবে চেয়ার ব্যবহার করেছেন বা পদ ব্যবহার করেছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম এবং রাজসাক্ষীর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন চিফ প্রসিকিউটর এবং আরেক প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। এমন বিশাল অভিযোগ করেছেন এই ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জনাব সুলতান মাহমুদ। আপনারা জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দুটো মামলার রায় এরই মধ্যে হয়েছে। সেই মামলায় প্রথমটিতে মোট 3 জন আসামি ছিলেন। এই 3 আসামির মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৃতীয় সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ মামুন। তো এই 3 আসামির মধ্যে একজনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছিলেন এই চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম সহ তার টিম, অর্থাৎ প্রসিকিউশন টিম। তো রাজসাক্ষী আসলে কখন হয় সে বিষয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলে নিই। রাজসাক্ষী তখনই গ্রহণ করা হয় যখন বড় কোনো অপরাধের ক্ষেত্রে যিনি হুকুমের প্রধান হুকুমদাতা, তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি কনক্রিট তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করতে পারেন, মূলত তাকেই রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল বা আদালত চাইলে গ্রহণ করতে পারেন। তো জুলাই আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কি করেছিল সেটি সবারই জানা, যে যখন কোনোভাবে আন্দোলন দমানো যাচ্ছিল না তখন আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন। নির্দেশটি কাকে দিয়েছিলেন? তার স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তৎকালীন পুলিশ প্রধান বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এবং সেটি 17 জুলাই অথবা 18 জুলাই। তো এই তথ্যটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এই মামলার বিচারের ক্ষেত্রে সেটি একটু বলি। শেখ হাসিনার মামলা প্রমাণের জন্য মোটা থেকে অনেক ধরনের তথ্য প্রমাণ ছিল। ডিজিটাল ধরেন যে কল রেকর্ড, অডিও, ভিডিও, অনেক ধরনের তথ্য প্রমাণ ছিল। কিন্তু আসলে কনক্রিট তথ্য বলতে শেখ হাসিনার কল রেকর্ড, তিনি যে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নির্দেশ দিয়েছিলেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিল কল রেকর্ড। এখন আসলে যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেটি আসলে তার কাছের লোক ছাড়া সেটি প্রমাণ করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিক যে মানদণ্ড, বিচারের মানদণ্ড, সেটি অনুযায়ী এখানে রাজসাক্ষী নেওয়াটাই অনেক আলোচনা পর্যালোচনা করে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ মামুনকে কেন বেছে নিলেন ট্রাইব্যুনাল? কারণ শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকেই, যে তোমার বাহিনীকে দিয়ে এই জুলাই আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করো এবং তাদেরকে যে কোনো মূল্যে এই আন্দোলন দমাও। তো এই কারণে এই তথ্যগুলো তিনি যখন স্বীকার করবেন তখনই কিন্তু এই অপরাধ, শেখ হাসিনা বা এই যে মানবতা বিরোধী অপরাধ জুলাই আন্দোলনের, এই অপরাধ প্রমাণের জন্য সবচেয়ে কনক্রিট তথ্য এটি। কাজেই চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি রাজসাক্ষী দিতে রাজি হন এবং তিনি এই যে জুলাই হত্যাকাণ্ডের দায়ভার তিনি মেনে নিয়ে, তিনি দায় এড়াতে পারেন না, এটি মেনে নিয়েই তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এর বিনিময়ে তিনি কি হয়েছেন? আইনেই বলা আছে যিনি রাজসাক্ষী হবেন তাকে ট্রাইব্যুনাল চাইলে ক্ষমা করে দিতে পারেন। সেই অনুযায়ী তাকে মাত্র 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তো আমি যেহেতু ট্রাইব্যুনালের শুরু থেকে এই জুলাই আন্দোলনের বিচার প্রক্রিয়া শুরু থেকে ফলো করেছি, সুতরাং আমি বলতে পারি যে এছাড়াও এর আগেও যুদ্ধাপরাধের মামলার বিচার প্রক্রিয়া আমি কাভার করেছি। তো এই যে আন্তর্জাতিক অপরাধের যে বিচারের যে মানদণ্ড, তার অন্যতম একটি রাজসাক্ষী। এই রাজসাক্ষী হিসেবে
চৌধুরী আবদুল্লাহ মামুনকে নেওয়ার ফলে এই এই যে জুলাই হত্যাকাণ্ডের যে যে বিচার এবং একজন ক্ষমতাসীন ব্যক্তির সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল, যেটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বিচারের মান নিয়ে প্রশ্ন তোলার আসলে খুব বেশি অবকাশ থাকবে না। সেই কারণেই মূলত প্রসিকিউশন টিম তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। আরেকটি হচ্ছে জুলাই আন্দোলনের সময়, অর্থাৎ 5 আগস্ট আমরা জানি আশুলিয়ায় যে 6টি লাশ পুড়িয়ে ফেলা হত্যার পর, সেই ঘটনায় একজন পুলিশের এসআইকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সেখানে সম্ভবত বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই রাজসাক্ষী নিয়ে প্রশ্ন তোলেন আফজালুর রহমান, সম্ভবত যদি ভুল না করে থাকি, তাকে রাজসাক্ষী হিসেবে নিয়েছে এসআই। তো এই মূলত যে বিষয়টি আলোচনা করছিলাম, রাজসাক্ষী কেন নিতে হয় বা কেন নেওয়ার প্রয়োজন হয় বা কখন নেওয়া যায়, সেটি সম্পর্কে নিশ্চয় আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন আসা যাক, এই যে সুলতান মাহমুদ বর্তমানে প্রসিকিউটর, তিনি যে অভিযোগ এনেছেন যে জনাব তাজুল ইসলাম এবং গাজী মনোয়ার হোসেন তামিম এই রাজসাক্ষীদের নেওয়ার ক্ষেত্রে তারা টাকা লেনদেন করেছেন, এমন অভিযোগ তিনি করেছেন আসলে। এবং তিনি অভিযোগ করেছেন যে আসলে 6 লাশ পোড়ানোর যে মামলার আসামি একজনকে রাজসাক্ষী নেওয়ার বিনিময়ে তার স্ত্রী একটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে জনাব তামিমের যিনি যে প্রসিকিউটর হিসেবে তার যে অফিস কক্ষ সেখানে গিয়েছেন। আচ্ছা, আপনাদের উপরে এটি খুব সহজে অনুমান করার ভার দিয়ে দিলাম। যদি কোনো ব্যক্তি ঘুষ খান, তাহলে ট্রাইব্যুনালের গোটা এলাকায় হাজার হাজার মানে কয়েকশো সিসি ক্যামেরা এত, এবং সেখানে ব্যাগ নিয়ে যাওয়ার, ব্যাগ চেক আপ ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। এখন এইরকম একটি সংবেদনশীল জায়গায় এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাওয়া কি কোনোভাবে সম্ভব? কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে। এখন আসা যাক, তিনি যে অভিযোগ করেছেন, আরেকটি অভিযোগ করেছেন যে এই জুলাইয়ের বেশ কয়েকজন সরাসরি নির্দেশদাতা, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা পুলিশ অফিসার, তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। এই কথা শুনলে আমার মনে হয় ঘোড়ায়ও হাসবে। কারণটি হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই আন্দোলনের পর বা 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান, তারপরে অসংখ্য নেতাকর্মী কোথায় আশ্রয় নিয়েছিল। ক্যান্টনমেন্টে থেকে একটি লিস্টও পাবলিশড হয়েছে যে কয়েকশো নেতাকর্মী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে তারা বিভিন্ন প্রক্রিয়ায় বা বিভিন্ন সহযোগিতায়, বিভিন্ন বাহিনীর সহযোগিতায় তারা দেশ থেকে পালিয়ে গেছেন। এখন এই তথ্য আসলে নতুন করে তো আসলে বলার কিছু নেই। এখন যদি এই প্রসিকিউশন টিমের উপরে এই অভিযোগ দেওয়া হয় যে তারা গুরুত্বপূর্ণ আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, আসলে কোনো আসামি পালানোর ক্ষেত্রে প্রসিকিউশন সহযোগিতা করে না। বা প্রসিকিউশন সহযোগিতা কখন করে? যখন তার অনৈতিক আকাঙ্ক্ষা থাকে। এখানে হ্যাঁ, তিনি একটি অভিযোগ, সেটি আমি বলবো অভিযোগ আসলে যে কেউ করতেই পারেন, টাকা লেনদেনের অভিযোগ, সেটি অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। কিন্তু এই যে রাজসাক্ষী নিয়ে তিনি যে অভিযোগটি করেছেন যে চৌধুরী আবদুল্লাহ মামুন বা আসলে 6 লাশ পোড়ানোর অভিযুক্ত যে আসামিকে আফজালুর রহমান, তাকে যে খালাস দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ার বিনিময়ে, এটি নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটি আসলে একজন প্রসিকিউটরের মুখ থেকে আসাটা খুবই মানে হতাশাজনক এবং আমি বলবো যে অযৌক্তিক। কারণ এই রাজসাক্ষী হওয়ার কারণে এই বিচারের মান আন্তর্জাতিক মানসম্পন্ন
মানে খুবই কনক্রিট একটি মানদণ্ড তৈরি হয়েছে বলে আমি মনে করি, এবং সেটি আন্তর্জাতিক সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ফলো করে আসছেন, তিনিও কিন্তু প্রথম আলোকে একই কথাই বলেছেন যে রাজসাক্ষী পাওয়াটাও একটি সৌভাগ্যের ছিল, কারণ এই ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে শুধু কল রেকর্ড ছাড়া খুব বেশিও মানে অকাট্য দলিল ছিল না, যার কারণে এই যে রাজসাক্ষী তারা যে পেয়েছেন ট্রাইব্যুনালের বা প্রসিকিউশন টিম, এই বিচারকে আরও অনেক মানে মজবুত করেছে এই বিচারিক প্রক্রিয়াকে এই রাজসাক্ষী পাওয়াতে। সুতরাং এটি প্রশ্নবিদ্ধ করার নানা ধরনের অভিপ্রায় হতে পারে, সেটি আমি বলতে চাই না, সেটি না হোক, এবং এই বিচার প্রক্রিয়া যে প্রক্রিয়ায় হয়েছে বা এই বিচার দুটি যে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে সেটি নিয়ে আর কোনো বিতর্ক না উঠুক, বা এই বিচার যে কতটা স্বচ্ছ হয়েছে সেটি ইতিহাসই বলে দেবে। অনেক আলোচনা পর্যালোচনা হতে পারে, কিন্তু মোটা দাগে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো এ ধরনের বিচার সম্পন্ন হয়েছে তার মধ্যে আমার এই ক্ষুদ্র জীবনে দেখা একটি খুবই বলবো যে স্বচ্ছ প্রক্রিয়ার বিচার যদি বলা হয় তাহলে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার বলতেই হবে। কারণ এই বিচারের যে প্রক্রিয়া ধারাবাহিকতা, সে ধারাবাহিকতায় আসলে অনিয়ম ত্রুটি রাখার কোনো অবকাশ নেই বলে আমি মনে করি। কারণ এটি অসংখ্য দলিল প্রমাণ, ডিজিটাল এভিডেন্স এবং অত্যন্ত সংবেদনশীলভাবে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া চলছে। যে দুটো রায় হয়েছে, এই রায় নিয়ে আসলে আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু আমি বলবো যে এই রায়ের মানদণ্ড নিয়ে আসলে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলে আমি মনে করি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন এই যে অভিযোগ সুলতান মাহমুদের যে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ। এবং এখানে আরেকটি বিষয় একটু ছোট করে বলে রাখি যে সুলতান মাহমুদের বিরুদ্ধেও কিন্তু তিনি এই যে অভিযোগ করেছেন জনাব তাজুল ইসলাম এবং তামিমের বিরুদ্ধে, সেই অভিযোগের মূল যে ঘটনা বা তার এই যে আক্রোশ, তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে অভিযোগ করেছেন বলে দাবি করেছেন জনাব তাজুল ইসলাম। কারণ হিসেবে তিনি যেটি বলেছেন এবং একটু দলিলও তিনি দেখিয়েছেন যে কয়েক মাস আগে এই সুলতান মাহমুদ তার স্ত্রীকে অকথ্যভাবে নির্যাতন করে, তার তলপেটে লাথি মারে, তাকে মারধর করে, এবং এই সুলতান মাহমুদের স্ত্রী তিনি একটি লিখিত অভিযোগ চিফ প্রসিকিউটর তৎকালীন জনাব তাজুল ইসলামের কাছে দিয়েছিলেন অ্যাকশন নেওয়ার জন্য জনাব সুলতান মাহমুদের বিরুদ্ধে। তো সেই চিঠিটি জনাব তাজুল ইসলাম আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন যে এটি খতিয়ে দেখার জন্য এবং অ্যাকশন নেওয়ার জন্য। মূলত এর মধ্য দিয়ে, এবং সেই চিঠিটি কিন্তু তাজুল ইসলাম আন্তর্জাতিক সাংবাদিক জুলকারনাইন শায়ের, অনুসন্ধানী সাংবাদিক, তার কাছে দিয়েছেন এবং তিনি সেটি পাবলিশও করেছেন। সুতরাং এতে স্পষ্ট হয় যে আসলে এই বিচারিক প্রক্রিয়া কলঙ্কিত করা অথবা ব্যক্তিগত আক্রোশ থেকে জনাব তাজুল ইসলামেরকে কলঙ্কিত করার জন্য হতে পারে এই অভিযোগ। সো বুঝতে পেরেছেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।